আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে ইতিহাসের 4 মার্কের জন্য আমাদের কটা প্রশ্ন লিখতে হয়? আমাদের 6টা প্রশ্ন লিখতে হয়। তো দেখো আমাদের মোট 8টা চ্যাপ্টার আছে। তোমাদের কাছে পরিষ্কার করে বিষয়টা আগে জানিয়ে রাখি। এই 8টা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে 8টা প্রশ্ন আসবে এবং আমাদের তার থেকে 6টা প্রশ্ন লিখতে হবে। তো স্বাভাবিকভাবে যারা সারা বছর পড়াশোনা করেছো তাদের জন্য তো সারা বছরই পড়াশোনা করেছো, অতএব তোমরা যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে লিখতে পারবে। কিন্তু যারা একটু দুর্বল, সঠিকভাবে পড়াশোনা করেনি, তাদের জন্য আমি একটা স্পেশাল টিপস শেয়ার করছি, যেটা হচ্ছে আমরা 1, 2, 3, 4 এই 4টে চ্যাপ্টার ভালো করে পড়বো। 5, 6, 7টাকে আমি একটু অফ রাখলাম এবং 8 চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার ভালো করে পড়বো। কেন আমি এই 5টা চ্যাপ্টারের কথা বলছি? কারণ এই 5টা চ্যাপ্টার হচ্ছে সব থেকে কম পরিমাণ প্রশ্ন এবং সব থেকে অল্প পরিমাণ প্রশ্ন কিন্তু এখানে রয়েছে, এবং খুবই সহজ টাইপসের প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। কিন্তু 5, 6, 7 এই 3টে চ্যাপ্টারে কিন্তু প্রশ্ন সংখ্যা অনেক বেশি এবং তুলনামূলকভাবে একটু বেশি পড়তে হবে। আমি তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো তুলে ধরছি। যারা দুর্বল, পরিষ্কারভাবে কথাটা বুঝে নেবে, যারা একটু দুর্বল প্রকৃতির বা সারা বছর ঠিকঠাকভাবে পড়তে পারেনি, তারা 5, 6, 7 এই চ্যাপ্টারের প্রশ্নগুলোকে অ্যাভয়েড করবে। আর বাদ বাকি 1, 2, 3, 4 এবং 8 এই 5টা চ্যাপ্টারের প্রশ্ন যে কটা দিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4টে বা 5টা করে প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো, ঠিক আছে? তাহলে দেখবে যে পরীক্ষায় যে 6টা প্রশ্ন লিখতে হয়, সেই 6টার মধ্যে 5টা কোশ্চেন তো তুমি ইজিলি লিখতে পারবে। কথাটা খুব ভালোভাবে বুঝবে, 5টা কোশ্চেন ইজিলি লিখতে পারবে এবং আরেকটা কোশ্চেনও আশা করি তুমি কমন পেয়ে যাবে। মানে 5টা কোশ্চেনের গ্যারান্টি দিচ্ছি, 3টে চ্যাপ্টারকে বাদ দিয়ে। বোঝা গেল কি বললাম? আর যদি তুমি সমস্ত কিছু পড়তে চাও, সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে তুমি পড়তেই পারো। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো যে 4 মার্কের প্রশ্নের জন্য ন্যূনতম 6টা পয়েন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। ভুলভাল তথ্য লিখবে না, সঠিকভাবে লিখবে। সিঙ্গেল পেজে, মানে আলাদা পেজ বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে। যেটা নর্মাল পয়েন্ট সেটা অন্য কালিতে লিখবে, আর নর্মাল লেখাটা অন্য কালিতে লিখবে। কালো বা নীল যে কোনো কালি ইউজ করতে পারো, কিন্তু পয়েন্টটা শুধুমাত্র অন্য কালিতে করবে। একদম ডাইরেক্ট পয়েন্ট করে উত্তর শুরু করবে না। প্রথমে অবশ্যই ভূমিকা এবং লাস্টের দিকে অবশ্যই একটুখানি মূল্যায়ন দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে নম্বরটা ভালো হবে। ভুলভাল তথ্য দেবে না, যেটুকু জানো ঠিক তার উপরে বেস করেই কিন্তু মূল উত্তরটা লেখার চেষ্টা করবে। এটা হলো আমাদের 4 মার্কস লেখার টিপস। কি বললাম, বোঝা গেল? তাহলে এই 4 মার্কসের প্রশ্নগুলো আমরা কি পড়বো আমি আরেকবার ছোট্ট করে বলে দিই। যারা দুর্বল তারা 5, 6, 7 এই 3 চ্যাপ্টারের প্রশ্ন পড়ার দরকার নেই, অন্যগুলো ভালো করে পড়ো। আমি তোমাদের বলছি যে প্রশ্নগুলো আজ আমি স্পেশাল করে তোমাদের সামনে তুলে ধরেছি, এইগুলো ভালো করে পড়লে এর বাইরে আসবে না। আর আজ কিন্তু অনেক প্রশ্ন নয়, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের বললাম 4 থেকে 5টা করে প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো বাদ দিয়ে কিন্তু পরীক্ষার হলে যাবে না। আর আমি ইতিমধ্যে তোমাদের জন্য 8 মার্কের সাজেশনগুলো তুলে ধরেছি, সেগুলো দেখলেই কিন্তু মোটামুটি তোমরা কমপ্লিট 8 মার্ক এবং 4 মার্ক আর 2 মার্কের জন্য তো স্বাভাবিকভাবে একটু বেশি পড়তেই হয়, সেই সাজেশনও তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো এই হলো মূল বিষয়। এই পার্টগুলো ভালো করে রেডি করো, পরীক্ষার আর বেশি দেরি নেই। আর কয়েকটা দিনের মধ্যেই কিন্তু আমাদের পরীক্ষা শুরু হতে চলেছে, তার আগে যেন এগুলো অবশ্যই রেডি করা থাকে। তো চলো, সময় নষ্ট করবো না, সরাসরি চলে যাই আমরা আমাদের কি প্রশ্নগুলো রেডি করব সেই প্রশ্নগুলো দেখার জন্য। আশা করি তোমাদের সমস্ত প্রশ্ন রেডি করাই আছে। যে প্রশ্নগুলো এই মুহূর্তে রেডি করা নেই, সেই প্রশ্নগুলো অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যাবে। আর টিক্সটাও তো তোমাদের সামনে শেয়ার করলাম। তো চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। বন্ধুরা, তাহলে পরপর শুরু করি আজকের মূল আলোচনা পর্ব, যেটা হচ্ছে আমাদের মাধ্যমিক ইতিহাসের শেষ মুহূর্তের সাজেশন। এবং আজকের আলোচনায় শেষ মুহূর্তের সাজেশন 4 মার্কের প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি। তো এই 4 মার্কের প্রশ্নগুলো তোমাদের রেডি আছে কিনা সেটা দেখবে, আর তার থেকে বড় কথা এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন পাবে। তবে চালাকিটা কোথায় আরও একবার একটু স্মরণ করিয়ে দিই। আমাদের মোট 8টা চ্যাপ্টার আছে, 1, 2, 3, 4 এরকমভাবে 8টা চ্যাপ্টার আছে। যারা খুবই ভালো সারা বছর পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে 8টা চ্যাপ্টার পড়বে, কিন্তু যারা একটু দুর্বল তাদের আমি বলবো 5, 6 এবং 7 এই 3টে চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পড়বো সেগুলো না পড়লেও হবে, কিন্তু অন্যান্য যত চ্যাপ্টার রয়েছে সমস্ত চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়বে। অর্থাৎ 1, 2, 3, 4 এবং 8 এই 5টা চ্যাপ্টারের প্রশ্নগুলো পড়লে কিন্তু তোমরা 10 মার্কের যেটা আমি বললাম যে তোমরা 4 মার্কের প্রশ্ন, সেটা কিন্তু স্বাভাবিকভাবে সমস্তই কমন পেয়ে যাবে। যারা দুর্বল তারা ওই 3টে চ্যাপ্টার না পড়লেও কিন্তু কমন পাবে। এটা তোমাদেরকে একটু ক্লু দিয়ে রাখলাম। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। আমরা প্রত্যেক অধ্যায় থেকে স্পেশাল 5টা করে প্রশ্ন শেয়ার করেছি। অর্থাৎ আমাদের মোট 8টা চ্যাপ্টার রয়েছে। এই 8টা চ্যাপ্টার থেকে কেউ যদি 5টা চ্যাপ্টার পড়ো, তাহলে সেক্ষেত্রে মাত্র 20 থেকে 25টা প্রশ্ন কিন্তু তাকে পড়তে হচ্ছে, এবং একটা প্রশ্ন ভালোভাবে কমপ্লিট করলেই কিন্তু সে পরীক্ষায় 4 মার্কের প্রশ্ন ইজিলি কমন পাচ্ছে। এবং একটা কথা মাথায় রেখো, এই যে আজ এই মুহূর্তে যে 4 মার্কের প্রশ্ন দিচ্ছি, এর মধ্যে অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো কিন্তু 2 মার্কেও আসতে পারে, যে কারণে কিন্তু এই প্রশ্নগুলো এমনভাবে রেডি রাখবে যাতে 2 মার্কেও তোমরা লিখতে পারো। তো চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি প্রশ্নগুলো দেখে নিই। প্রথম আমরা ইতিহাসের ধারণা থেকে যে প্রশ্নটা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা
জওহরলাল নেহরু চিঠি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা, খেলার ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? জাতীয়তাবাদের উন্মেষে সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা কী? আত্মজীবনী হিসেবে জীবনস্মৃতি সম্পর্কে তোমার ধারণা কী, বা জীবনস্মৃতি টিকা বা জীবনস্মৃতি থেকে আমরা কী কী 19 শতকের কী কী ইতিহাসের উপাদান পাই আলোচনা করো। বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজের জাতীয়তাবাদের প্রসার কেন হয়েছিল? আর টিকা লেখো বঙ্গদর্শন পত্রিকা, নারীর ইতিহাস এবং জীবনের ঝরাপাতা। এবার চলে আসবো দ্বিতীয় অধ্যায়। প্রথম প্রশ্ন, 19 শতকে বাংলার শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা এবং সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা কেমন ছিল? দ্বিতীয় প্রশ্ন, নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্রিয়ট পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলে? তৃতীয় প্রশ্ন, 19 শতকে প্রাচ্য ও পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে কী জানো লেখো। 4 নম্বর প্রশ্ন, আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কীরূপ ছিল? পরবর্তী প্রশ্ন, জাতীয় জাগরণের সমাজ সংস্কারে স্বামী বিবেকানন্দের অবদান কী ছিল? পরবর্তী প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশাতে লেখক কীভাবে কলকাতার সমাজচিত্র তুলে ধরেছেন? পরবর্তীতে আমরা চলে আসলাম তৃতীয় অধ্যায়, অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ। তিতুমির ওয়াবি আন্দোলনকে পরিচালনা করার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন? চুয়াড়, সন্ন্যাসী ও ফকির, নীল বিদ্রোহ, সাঁওতাল, মুন্ডা, এই প্রত্যেকটা বিদ্রোহের কারণগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। তারিকি মোহাম্মদিয়ার মূল ভাবধারা মুসলিম সমাজে কীভাবে জাতীয়তাবাদের উদ্ভব ঘটায়? নীলকর সাহেবের কৃষকদের ওপর কীভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে আলোচনা করো। ফরাজি আন্দোলনকে কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন বলা যায়, ব্যাখ্যা করো। কী উদ্দেশ্যে সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেন? 4 নম্বর অধ্যায়, অর্থাৎ সংঘবদ্ধতা গড়ার কথা থেকে প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ বলা হয় কেন? একটা টিকা রয়েছে, তার মধ্যে ভারতের সভা সমিতির যুগ, ভারতসভা, ইলবার্ট বিল, মহারানীর ঘোষণাপত্র, ল্যান্ড হোল্ডার সোসাইটি, বঙ্গভাষা প্রকাশিকা সভা, এগুলো টিকা। বর্তমান ভারত গ্রন্থ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? গঙ্গেন্দ্রনাথ ঠাকুর কীভাবে বাবু সমাজের সমালোচনা করেছিল? বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রসারের পক্ষে সহায়ক হয়ে উঠেছে? মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল? বিকল্প চিন্তা, উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে প্রশ্ন, চার্লস উইলকিন্স, উইলিয়াম কেরি, গঙ্গাকিশোর ভট্টাচার্য, রাধানাথ সিকদার, তারকনাথ পালিত, শ্রীরামপুর মিশন, পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন? কলকাতা বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান মন্দির, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, জাতীয় শিক্ষা পরিষদ, শ্রীরামপুর মিশন, বিশ্বভারতী প্রতিষ্ঠার গুরুত্ব এবং 19 শতকে বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু আর বসু বিজ্ঞান মন্দিরের অবদান। দেখো, এই পঞ্চম অধ্যায়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন, বেশ করে এই টিকা আকারে প্রশ্নগুলো কিন্তু আমাদের বেশি পড়তে হয়। যারা দুর্বল তাদের আমি আবারও বলছি, এই পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এটাকে অ্যাভয়েড করে দিলেও খুব বেশি চাপ থাকবে না, ঠিক আছে? এটা একটা ক্লু রয়েছে, কারণ তোমাদের 10টা প্রশ্ন কমন, এই 10টা বলছি, তোমাদের কিন্তু স্বাভাবিকভাবে 4 মার্কের জন্য 6টা প্রশ্ন লিখতে হয়। 5টা প্রশ্ন কিন্তু তুমি নর্মালি কমন পেয়ে যাবে, আর একটা প্রশ্ন অন্য জায়গা থেকে পেয়ে যাবে, এই জন্যই আমি বলেছি। নেক্সট, ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, সেখান থেকে বলি, সাইমন কমিশন বিরোধী আন্দোলন, শ্রমিক ও অন্যান্য শ্রেণীর ভূমিকা কেমন? তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল? কৃষক আন্দোলনে মাদারি পার্সি বা বাবা রামচন্দ্রের অবদান কী ছিল? তারপরে কয়েকটা টিকা রয়েছে, কপিল রাজ, উজলি পরাস, কিষাণ সভা, মিরাট ষড়যন্ত্র মামলা, ত্রিপুরী সংকট, সারা ভারত কিষাণ সভা, ওয়ার্কার অ্যান্ড পেজেন্ট পার্টি, আর তেভাগা আন্দোলনের গুরুত্ব ও কারণ। সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রয়েছে, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ বর্ণনা করো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা অহিংস অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কেমন ছিল? ভারত ছাড়ো আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। কয়েকটা টিকা রয়েছে এই চ্যাপ্টার থেকে, মাস্টার দা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, এন্টি সার্কুলার সোসাইটি, কার্লাইল সার্কুলার, অলিন্দ যুদ্ধ, সাম্প্রদায়িক বাটোয়ারা, ভাইকম সত্যাগ্রহ, পুনা চুক্তি, রশিদ আলী দিবস এবং বাংলার দলিত আন্দোলন। নেক্সট কোশ্চেন, প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন? এবং লাস্ট কোশ্চেন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে আলোচনা করো। লাস্ট চ্যাপ্টার আমাদের অষ্টম অধ্যায়, অর্থাৎ উত্তর উপনিবেশিক ভারত। এখান থেকে 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, জুনাগড় ও হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো? দ্বিতীয় প্রশ্ন, দেশীয় রাজ্যগুলি ভারত মুক্তির জন্য স্বাধীন ভারত সরকার কী কী উদ্যোগ নেয়? পরবর্তী কোশ্চেন, উদ্বাস্তু কাদের বলা হয়? দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যাগুলো কী কী? দণ্ডকারণ্য প্রকল্প কী? এবং লাস্ট কোশ্চেন, নেহরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লেখো। তো এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ো। যারা দুর্বল প্রকৃতির ছাত্র রয়েছে তাদের আমি বলবো কোনো প্রশ্ন বাদ না দিয়ে, যে কটা প্রশ্ন বললাম তার মধ্যে থেকে 3টে চ্যাপ্টারকে বাদ দিয়ে, অর্থাৎ আবারও বলছি 5, 6, 7, কারণ এই চ্যাপ্টারগুলোতে প্রশ্ন একটু বেশি পরিমাণে রয়েছে, অনেকগুলো টিকা রয়েছে, এই কটাকে কিন্তু বাদ দিয়ে অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো অবশ্যই রেডি করো। অর্থাৎ 1, 2, 3, 4 এবং 8, এই 5টা চ্যাপ্টারের কোশ্চেন কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু 4 মার্কের আমাদের যে 6টা প্রশ্ন লিখতে হবে তার মধ্যে 5টা কিন্তু ইজিলিভাবে কমন পেয়ে যাবে। কথাটা খুব ভালো করে বুঝে নাও। যারা দুর্বল তাদের কাছে কিন্তু এই 5টা প্রশ্ন ইজিলি কমন পাওয়াটা একটা বিশাল বড় ব্যাপার। তো এই প্রশ্নগুলো অন্ততপক্ষে রেডি করে পরীক্ষার হলে যাও, এটুকু বলবো। এটুকু মাথায় রেখে সামনের দিকে এগোও। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।